আসসালামু আলাইকুম। আজ 29 এপ্রিল 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। প্রিয় দর্শক, শুরুতেই জানাচ্ছি আজকের শিরোনাম। রুমিন ফারহানার আক্ষেপ, হঠাৎ হিট অফিসারের পক্ষে ভিপি নূর, বিএনপি কৌশলী জামাত অনার্স। এবার বিস্তারিত। ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশের বিখ্যাত রাজনীতিক অলি আহাদের কন্যা। 29 এপ্রিল একটি জাতীয় দৈনিকে উমর আহাদের গল্প আর আজকের রাজনীতি শিরোনামে একটি কলাম লিখেছেন তিনি। সেই কলামে তিনি বর্তমান রাজনীতি নিয়ে ভয়াবহ আক্ষেপ করেছেন। চেঞ্জ টিভির দর্শকদের উদ্দেশ্যে কলামের চুম্বক অংশ তুলে ধরা হলো। আমার বাবা রাজনৈতিক পরিবারের সন্তান ছিলেন না। আমার দাদা ছিলেন ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার। চাচারা সবাই 30 ও 40-এর দশকে পশ্চিমের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়ে 3 জন পাকিস্তান সিভিল সার্ভিস আর 2 জন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ছোটবেলায় চাচা, ফুফু কিংবা মামা খালাদের যে জীবনাচার আমি দেখেছি, তার সঙ্গে কোনো মিল ছিল না আমাদের। সম্পূর্ণ অরাজনৈতিক পরিবার থেকে আসা, আমেরিকায় উচ্চশিক্ষা শেষ করা আমার মা তাঁর আজন্ম যাপিত জীবন থেকে পুরোপুরি ভিন্ন এক জীবন অসাধারণভাবে মেনে নিয়েছিলেন। তার মানিয়ে নেয়ার একটি ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করছি। 2000 থেকে 2001 সালের কথা। গুলশানে ফ্ল্যাট তখন আজকের মতো অতি দামি হয়ে ওঠেনি। মা তাঁর পেনশনের টাকা দিয়ে চমৎকার একটি ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন গুলশানে। বাবা স্পষ্ট জানিয়ে দেন, যে রাজনৈতিক আদর্শে তিনি বিশ্বাস করেন, একজন রাজনীতিকের যে জীবনাচার তিনি মেনে চলেন, তাতে উঠতি ব্যবসায়ীদের ক্লাব পাড়ায় তাঁর পক্ষে থাকা অসম্ভব। আর তাই এত বছরের সংসারে আলাদা হওয়া ছাড়া কোনো উপায় নেই। সংসার জীবনে এতটা কঠিন কথা বাবা আর কখনোই বলেননি। মা বাতিল করে দেন সেই বুকিং, কিন্তু সেটি নিয়ে কখনো কোনো কথা মাকে বলতে শুনিনি। হঠাৎ ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের চিফ হিট অফিসারের পক্ষে বললেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, হিট অফিসারকে নিয়ে এত ট্রোল করে কি লাভ? তিনি বলেন, শুধু শুধু হিট অফিসারকে নিয়ে ট্রোল করার প্রয়োজন নেই। আজকে দেশে অতিরিক্ত গরম পড়ছে, তীব্র খরা চলছে। কর্তৃপক্ষ বলছে 1 বছরে গাছ লাগিয়ে সব ঠিক করে ফেলবেন। তাহলে এত বছর আপনারা কি করেছেন? আমাদের দেশের তরুণরা হিট অফিসারকে নিয়ে ট্রোল করছে। তিনি দায়িত্ব নিয়েছেন মাত্র 1 বছর হয়েছে। এই 1 বছরে তিনি কি করবেন? এগুলো ঠিক করতে হলে অন্তত 5 বছর লাগবে। সব ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি রোধকল্পে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে অব্যাহতভাবে ওষুধের মূল্য বৃদ্ধি রোধকল্পে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন উচ্চ আদালত। এছাড়া বিদেশ থেকে আমদানিকৃত অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 2 সপ্তাহে ওষুধের দাম বেড়েছে 7 থেকে 140% শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে এ রিট আবেদন করা হয়। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এ রিট দায়ের করে। প্রতিবেদনে বলা হয়, 2 মাসে দেশের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের দাম লাগামহীনভাবে বাড়িয়েছে। অন্তত 50 ধরনের ওষুধের দাম 20 থেকে সর্বোচ্চ 140% পর্যন্ত বাড়ানো হয়েছে। চলতি মার্চের প্রথম সপ্তাহেও দাম বাড়ানো হয়েছে বেশ কয়েকটি ওষুধের। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিসের রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম। এছাড়া হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হাঁপানি সহ বিভিন্ন ওষুধ এবং ভিটামিনের দামও বাড়ানো হয়েছে। বাদ যায়নি জ্বর, সর্দির ট্যাবলেট, ক্যাপসুল, বিভিন্ন অসুখের সিরাপও। বিভিন্ন কোম্পানির উৎপাদন খরচ বৃদ্ধি এবং বিক্রি থেকে আয়ের হিসেব পর্যালোচনা করে দেখা গেছে দাম বাড়ানোর হার অস্বাভাবিক। এই অস্বাভাবিক দাম বৃদ্ধির অজুহাত হিসেবে কোম্পানিগুলো ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়াকে দায়ী করছে। জাতীয় নির্বাচন বর্জন করা বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে এক ধরনের কৌশলী অবস্থান নিয়েছিল। তৃণমূলের চাওয়ার বিবেচনা করে সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ার পক্ষে ছিলেন দলটির অধিকাংশ নেতা। কিন্তু পরবর্তীতে 2 কারণে শুধু নির্বাচন বর্জনই নয়, কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বিএনপির সূত্র মতে নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে বিএনপিতে এখনও দুই ধরনের মত আছে। এই নির্বাচনে অনানুষ্ঠানিক অংশ নেয়ার পক্ষে ছিলেন দলের অধিকাংশ নেতা। তবে প্রভাবশালী কয়েকজন নেতা নির্বাচন বর্জনের পক্ষে থাকায় শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তই কার্যকর হয়েছে। প্রভাবশালী এই নেতাদের দাবি, ভোটে জনগণের কোনো আগ্রহ নেই এবং নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই দুই বিষয় প্রতিষ্ঠিত করতে বিএনপির ভোট বর্জনের সিদ্ধান্তই সঠিক। এজন্য দলীয় শৃঙ্খলা রক্ষা করতে কঠোর হওয়ার কোনো বিকল্প নেই। অন্যদিকে কৌশলে ভোটে যাওয়ার পক্ষে থাকা নেতারা মনে করেন নির্বাচন বর্জনের পরে কঠোর সিদ্ধান্ত নেয়ায় দলের ক্ষোভ বাড়বে, আর যে দুটি উদ্দেশ্যে ভোট বর্জন তা ব্যাহত হবে। কারণ আসন্ন উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার কোনো সুযোগ নেই, আর দলের শৃঙ্খলা রক্ষা করা যে সম্ভব হচ্ছে না তা সবার সামনে এসেছে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৭৬ নেতা বহিষ্কারের পরেও দ্বিতীয় ধাপের নির্বাচনের মাঠ থেকে অনেককেই সরানো যাবে না এমন আভাসও পাওয়া যাচ্ছে। এরপরেও দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর থাকবে বিএনপি। এর অংশ হিসেবে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন ঘিরে বিভিন্ন পর্যায়ের নেতাদের বহিষ্কার করা হয়েছে। এর মাধ্যমে বিএনপি তৃণমূলকে বার্তা দিতে চাইছে বাকি ধাপের নির্বাচনে দলীয় কেউ অংশ নিলে একই ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত সূত্রগুলোর দাবি, উপজেলা নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে শুরু থেকে নমনীয় ছিল তারা। আগ্রহী নেতাকর্মীদের বাধা না দেওয়ার পাশাপাশি কিছু ক্ষেত্রে প্রস্তুতিতে সহযোগিতাও করেছে দলটি। জয়ের সম্ভাবনা আছে এমন উপজেলাগুলোয় নির্বাচন করার ব্যাপারে দলের মাঠ পর্যায়ের বার্তা ছিল। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া ও প্রার্থী মনোনয়নের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছিল। মার্চের শেষের দিকে জামায়াতের উচ্চ পর্যায়ের এক বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত। আনুষ্ঠানিকভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়া হবে না এমন সিদ্ধান্ত ছিল দলটির। মূলত জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জামিনে মুক্তির পর এই সিদ্ধান্ত হয়েছিল। নির্বাচনে অংশ নেয়ার এই সিদ্ধান্ত এবং জামায়াতের আমিরের মুক্ত হওয়ার মধ্যে সংশ্লিষ্টতা আছে বলে তখন অনেকে বলাবলিও করে। জামায়াতের একটি অংশের মধ্যে এ নিয়ে সন্দেহ ছিল। কিন্তু এখন উপজেলা পরিষদের নির্বাচনে জামায়াতে ইসলামের কোনো প্রার্থী নেই। মধ্য এপ্রিলে দল আনুষ্ঠানিক এই সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয়ভাবে নির্বাচন না করার সিদ্ধান্তের পর দলটির প্রথম ধাপের সব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আর আগামী ২১ মে দ্বিতীয় ধাপের নির্বাচনেও দলটির কেউ মনোনয়নপত্র নেননি এমন দাবি জামায়াতের সূত্রগুলোর। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। এখন সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে। জানাবো দেশের বাইরের খবর। ইউরোপে গুপ্তচর বৃত্তি বাড়িয়েছে চীন। বিষয়টি এরই মধ্যে অনুধাবন করতে পেরেছে জার্মানি, ব্রিটেন সহ পশ্চিম ইউরোপের অনেক দেশ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে চীন। এ খবর দিয়েছে অনলাইন ডয়চে ভেলে। এতে বলা হয়, মঙ্গলবার জার্মানির কৌঁসুলিরা আসন্ন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন নিয়ে চীনা গোয়েন্দাদের তথ্য দেওয়ার সন্দেহে জিএনজি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি ইউ নির্বাচনে জার্মানির উগ্র ডানপন্থী দল এএফডির শীর্ষ প্রার্থী ম্যাক্সিমিলিয়ান ক্রাহোর একজন সহকারী। ক্রাহো বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে তিনি জিএনজির সঙ্গে কাজ করা বন্ধ করে দেবেন। জিএনজি ব্রাসেলস ও জার্মানির ড্রেসডেনে কাজ করেন। তিনি জার্মানিতে থাকা চীনের বিরোধী কর্মীদের উপরও নজর রাখতেন বলে কৌঁসুলিরা জানিয়েছেন। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফাজা বলেছেন, জিএনজির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেটি হবে ভেতর থেকে ইউরোপের গণতন্ত্রের উপর হামলা। রাশিয়া ও চীনের গুপ্তচর বৃত্তি বাড়ায় জার্মানিও কাউন্টার গুপ্তচর বৃত্তি বাড়িয়েছে বলে জানান তিনি। বেজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবির ইউরোপে চীনের গুপ্তচর বৃত্তির অভিযোগকে হাইপ বলে উল্লেখ করেছেন। এছাড়া এটি চীনকে অসম্মান ও দমন করার উদ্দেশ্যে করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সোমবার জার্মানির আইন মন্ত্রণালয় জানিয়েছে, বেজিংয়ের নৌবাহিনীর ব্যবহারের জন্য প্রযুক্তি জোগাড় করতে চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করার অভিযোগে ৩ জার্মান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বার্লিনে চীনের দূতাবাস এই অভিযোগ অস্বীকার করেছে। একই দিন যুক্তরাজ্যে ২ ব্যক্তির বিরুদ্ধে চীনের হয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগ গঠন করা হয়। এদের একজন শাসক দল কনজারভেটিভ পার্টির গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে কাজ করতেন। লন্ডনে বেজিংয়ের দূতাবাস ব্রিটেনের গোয়েন্দা তথ্য চুরির এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট বলে মন্তব্য করেছে। এর আগে ২৫শে মার্চ
ব্রিটেন অভিযোগ করে চীনা হ্যাকারেরা বেইজিংয়ের সমালোচনা করা ব্রিটিশ সংসদ সদস্যদের ইমেইল হ্যাক করার চেষ্টা করেছে। নির্বাচনী সংস্থা হ্যাক করে কোটি কোটি মানুষের তথ্য চুরির পেছনেও চীন জড়িত বলে অভিযোগ ব্রিটেনের। 18 এপ্রিল নেদারল্যান্ডের সামরিক গোয়েন্দা সংস্থা MIVD তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, বেইজিংয়ের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে চীনের গোয়েন্দারা ডাচ সেমিকন্ডাক্টর, এয়ারোস্পেস ও ম্যারিটাইম শিল্পকে লক্ষ্য করেছিল। এতে আরও উল্লেখ করা হয়েছে, পশ্চিমা বিশ্বের জ্ঞান ও প্রযুক্তির ওপর থেকে নির্ভরতা কমাতে চায় চীন। সেজন্য তাদের সর্বাধুনিক প্রযুক্তি প্রয়োজন, যেটা তাদের নেই। তাই আইন পদ্ধতি, গবেষণা, বিনিয়োগ, এমনকি গোয়েন্দা সংস্থার মাধ্যমেও এগুলো পেতে চায় চীন। গত বছর 20 ডিসেম্বর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দ্রা ডে ক্রো জানিয়েছেন, বেলজিয়ামের উগ্র ডানপন্থী দল ফ্লামস বেলাংয়ের এক সদস্যকে গোয়েন্দা এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে বেইজিং। এই অভিযোগের প্রেক্ষিতে ফ্লামস বেলাং দলের প্রধান ওই সদস্যকে দল থেকে বহিষ্কার করেন। 2019 সালের চীনের হুয়াংওয়ে কোম্পানির সাবেক কর্মী ও সাবেক পোলিশ গোয়েন্দা এজেন্টকে বেইজিংয়ের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এবার জানাবো গাজার খবর। যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করা চিকিৎসক শ্যাম, তিনি শহরের একটি হাসপাতালের সার্জন হিসেবে কাজ করেন। গাজায় থাকাকালীন তিনি ভিডিও ডায়েরি রেখেছিলেন এবং অভিজ্ঞতাগুলো চিত্রায়ন করেছিলেন। ফিলিস্তিন আমেরিকান ব্রিজেন এনজিওর হয়ে মার্চ এবং এপ্রিলে 2 সপ্তাহ ধরে তিনি গাজার হাসপাতালে কাজ করেছেন। সেখানে মারাত্মক আহত রোগী ছাড়া সবকিছুরই অভাব ছিল। যেদিন তিনি গাজায় প্রবেশ করেন সেদিনই তিনি সেখানে তীব্র খাদ্য সংকট দেখতে পান। শ্যাম বলেন, আমরা যে গাড়িতে ছিলাম তার উপর ক্ষুধার্ত লোকেরা ঝাঁপিয়ে পড়ছিল। আমাদের ড্রাইভার তা ঠিক পেয়ে গাড়ি না থামিয়ে চালাতে থাকেন, কারণ গাড়ি থামালে লোকেরা ঝাঁপিয়ে পড়ত। তারা আমাদের ক্ষতি করতে চায় না, তারা শুধু খাবার চায়। শ্যাম শান্তভাবে তার অভিজ্ঞতাগুলো বর্ণনা করে বলেন, প্রতিদিন রোগীর প্রচুর চাপ ছিল। তার উপর চিন্তা করতে হতো কাকে বাঁচানো যেতে পারে, কার আশা ছেড়ে দেয়াই উত্তম। হাসপাতালের মেঝেতে শুয়ে থাকা রোগীর রক্ত, ফেলে দেয়া ব্যান্ডেজ, বেদনা আর শোকার্ত স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠত। এই ধরনের ভয়ঙ্কর স্মৃতি মুছে ফেলা যাবে না কখনো। শ্যাম আরও বলেন, আমি এখনো সব রোগীর কথা ভাবি যাদের আমি চিকিৎসা দিতে পেরেছি। এখনো সেখানে থাকা সব ডাক্তারদের কথা ভাবি। চলে আসার সময় একটু অপরাধবোধ এবং লজ্জাও পাচ্ছিলাম, কারণ সেখানে অনেক কিছু করা দরকার। আপনি এমন লোকদের কাছ থেকে দূরে চলে যাচ্ছেন যেখানে এখনো তারা আছেন এবং এখনো ভুগছেন। গাজায় 2 বছরের কম বয়সী প্রায় 30% শিশু তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে বলে জানা গেছে এবং উত্তর গাজায় 70% জনসংখ্যা বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি বলে জাতিসংঘ জানিয়েছে। শ্যাম আত্তারের মনে পড়ে 32 বছর বয়সী এক নারী গুরুতর অপুষ্টিতে ভুগছিলেন। তার সঙ্গে আরও আছেন তার ছেলে, তার মা এবং বাবা। ওই নারীকে বাঁচানোর জন্য CPR দেয়া হচ্ছিল, কিন্তু তার হৃৎপিণ্ড সাড়া দেয়নি, তাকে বাঁচানোও যায়নি। শ্যাম বলেন, যুবতী এক মা একটি বেঞ্চে শুয়েছিলেন, তার বাঁ হাত মেঝেতে ঝুলছে। মৃত্যুর ঠিক আগের মুহূর্ত এটি। রুম জুড়ে একজন নার্স তার কান্নারত মাকে সান্ত্বনা দিচ্ছিলেন। সেখানে 7 বছর বয়সী ছোট্ট মেয়ে জেনা আয়াদও ছিল, শুধু কঙ্কাল এবং হাড় তার শরীরে। জেনা যুদ্ধে আঘাত পেয়েছিল এবং মারাত্মক অপুষ্টিতে ভুগছিল, যে রোগের নাম সিস্টিক ফাইব্রোসিস। যুদ্ধের কারণে তার অবস্থা আরও খারাপ হয়েছে এবং মানসিক আঘাতেও ভুগছিলেন। শ্যাম বলেন, তার দল যখন দক্ষিণ গাজায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, জেনার মা তার কাছে আসেন। তাকে বলেন, আমি ভেবেছিলাম আমরা তোমার সঙ্গে যাচ্ছি, কি হচ্ছে, তুমি কেন যাচ্ছ আর আমরা থাকবো। শ্যামকে ব্যাখ্যা করতে হয়েছিল যে দক্ষিণের এই গাড়িবহরটি শুধু জ্বালানি এবং খাবার সরবরাহের জন্য অনুমোদিত হয়েছিল, রোগীদের বহন করার জন্য নয়। কিন্তু যাওয়ার আগে শ্যাম ও তার সহকর্মীরা প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে জেনাকে অন্য হাসপাতালে পাঠাতে বলেন, কিন্তু সময় লাগবে। শ্যাম যখন জেনার মায়ের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তখন অন্যান্য মা তা লক্ষ্য করেছিলেন। তিনি বলেন, সমস্যা হলো এটি খোলা রুম, একটি রুমে 10 জন রোগী থাকতে পারে। তাই যখন অন্য সব মা আমাকে জেনার মায়ের সঙ্গে কথা বলতে দেখেছিল, তারা সবাই আমার দিকে তাকিয়েছিল। জাতিসংঘের হিসেব অনুযায়ী যুদ্ধে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু, এর মধ্যে 13,000 শিশু এবং 9,000 নারী। যুদ্ধ এখন 7ম মাসে প্রবেশ করেছে। যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির আলোচনা এখনও স্থবির। প্রতিদিন এবং প্রতি রাতে আহত ও অপুষ্টির শিকার মানুষগুলো হাসপাতালে যায়। WHO বলছে
গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১০টি এখনও কাজ করছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ওপর দমন পীড়ন চালাচ্ছেন এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টির তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, পশ্চিমা সভ্যতার স্বরূপ বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে তারা যে জোর গলায় বাক স্বাধীনতার কথা বলে এবং সেটা যে ফাঁকা বুলি তাও মানুষ বুঝতে পেরেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী আন্দোলনকে একটি বিশাল ঘটনা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এসব দেশের সরকারগুলো শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন দমন করে কথিত পশ্চিমা সভ্যতার প্রকৃত চেহারা বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে। রোববার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে এমন মন্তব্য করেন রাইসি। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযান ও ধরপাকড়ের ঘটনা তাদের জন্য আরেকটি কলঙ্ক বয়ে এনেছে, যারা বাক স্বাধীনতা রক্ষা করার দাবি করে। ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্ববাসীর সামনে কথিত পশ্চিমা সভ্যতার ধ্বজাধারীদের স্বরূপ উন্মোচনের এই ঘটনায় গাজা উপত্যকার নিরপরাধ শহীদ ফিলিস্তিনিদের অবদান রয়েছে। বর্বর ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অকাতরে জীবন বিলিয়ে দিয়ে তারা পাশ্চাত্যের কথিত ভদ্র চেহারার মুখোশ খুলে দিয়েছে। রাইসি আরও বলেন, পাশ্চাত্যে যারা বাক স্বাধীনতার কথা বলে তারা নিজেদের আধিপত্য ধরে রাখার স্বার্থে এই স্বাধীনতার অপপ্রয়োগ করে। তাদের আধিপত্য খর্ব করে এমন কোনো কথা তারা মুখে উচ্চারণ করতে দেয় না। কিন্তু ধরপাকড় অভিযান চালিয়ে ইসরায়েলি নৃশংসতা ও অপরাধ যজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনকে দমন করা যাবে না বলে সতর্ক করে দেন ইরানের প্রেসিডেন্ট। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকেরই জীবনে নিত্য নতুন চ্যালেঞ্জ আসে। এই চ্যালেঞ্জকে আপনি অ্যাডভেঞ্চার হিসেবে গ্রহণ করুন, আনন্দের সঙ্গে মোকাবেলা করুন। কারণ চ্যালেঞ্জ এলে আপনার ধৈর্য শক্তিরও একটা পরীক্ষা হয়। চ্যালেঞ্জ মোকাবেলার মধ্য দিয়ে আপনি নিজেকে শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত করতে পারেন। সুতরাং চ্যালেঞ্জকে হাসি মুখিয়ে গ্রহণ করাও একটা বড় ধরনের যোগ্যতা। আসুন আমরা সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে শুধুমাত্র নিজের লক্ষ্য পানে ছুটে চলি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।